হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করব সেটা থার্ড ডে আরপিএফ কনস্টেবলের যে পরীক্ষাটা হয়ে গেল 2024-এ তার থার্ড ডের থার্ড শিফট, অর্থাৎ এটার মাধ্যমে আমরা টোটাল 9টা শিফট কমপ্লিট করলাম, যেখানে আমরা 36টা শিফটে 50টা করে কোশ্চেন কমপ্লিট করার কথা বলেছিলাম, তার মধ্যে আমাদের 9টা হয়ে গেল, আর 27টার মতো শিফট বাকি থাকবে। তো যেটা আমরা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দেবো। এবং এই শিফটগুলো করার উদ্দেশ্য তো তোমরা জানোই, যে আপকামিং এনটিপিসি, সিবিটি 1, সিবিটি 2, গ্রুপ ডি এই সমস্ত এক্সামের জন্য এক্সামের জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ এই টাইপের প্যাটার্নের কোশ্চেন্স কিন্তু এগুলো একটা ট্রেন্ড ওয়াইজ কোশ্চেন বলা যেতে পারে। এবং এছাড়া এখানের মধ্যে বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে যেগুলো ইম্পর্টেন্ট। 2024-এর বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স আছে, প্রায় জুলাই থেকে শুরু করে আপ টু ডিসেম্বর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স আছে, যেগুলো আপকামিং এক্সামিনেশনে খুবই মানে কারেন্ট অ্যাফেয়ার টপিকটা সম্পর্কে জানা যাবে। এছাড়া হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, স্ট্যাটিক, জিকে, বিভিন্ন ইভেন্ট যেমন স্পোর্টস থেকে শুরু করে বিভিন্ন টপিকের কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। তা যাই হোক, চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। তাহলে প্রথম কোশ্চেন চলে আসছে, দ্য কোনটা ইজ ইউজড বাই ডক্টরস টু সেট দ্য ফ্র্যাকচার বোনস। তো ফ্র্যাকচার্স বোনকে প্লাস্টার করার জন্য ডাক্তাররা কোনটা ব্যবহার করে? বলা হয় ক্যালসিয়াম সালফেট হাফ H2, যাকে বলা হয় জিপসাম। তো বলা হয় যে তারপরে চলে আসছে প্লাস্টার অফ প্যারিস। এটা অ্যাকচুয়ালি এটাকে বলা হয় প্লাস্টার অফ প্যারিস। প্লাস্টার অফ প্যারিসের সঙ্গে হয়ে থাকে এইটা হাফ H2। সিন্স হুইচ ইয়ার হ্যাজ দ্য ন্যাশনাল ট্রাইবাল ফেস্টিভ্যাল বা কার্নিভাল অর্গানাইজড অ্যান অ্যানুয়াল ফিচার অফ দ্য মিনিস্টার ট্রাইবাল অ্যাফেয়ার্স। বলা হয় তার নাম মোটা। তো এটা অ্যাকচুয়ালি 2015-তে প্রথম ন্যাশনাল ট্রাইবাল ফেস্টিভ্যাল বা কার্নিভাল অর্গানাইজ করেছে, মানে করা শুরু হয় প্রত্যেক বছর ধরে। কাদের দ্বারা? মিনিস্ট্রি অফ দ্য ট্রাইবাল অ্যাফেয়ার্সের দ্বারা, 2015 সাল থেকে। তারপরে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ফেস্টিভ্যাল অফ দ্য শিখ কমিউনিটি সেলিব্রেটেড অন দ্য ফুল মুন ডে কার্তিক মান্থ। তো বলতে পারছে যে হিন্দু ক্যালেন্ডার থেকে গুরু নানকের জয়ন্তী হয় কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে, গুরু নায়ক জয়ন্তী হয়ে থাকে। ঠিক আছে, গুরু নায়ক জয়ন্তী হয়ে থাকে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটার মধ্যে পড়ে। এই টাইপের এই স্ট্যাটিক কোশ্চেনগুলো খুবই দেয়। যেমন এই জগন্নাথের এটা কখন হয়? আষাঢ় মাসে। এরকম বিভিন্ন হয়, যেমন হচ্ছে কি ওই কৃষ্ণের জন্মদিন যেটা পালন করা হয় জন্মাষ্টমী, সেটা কোন মাসে পালন করা হয়, এরকম। যাই হোক, তারপরে বলা হচ্ছে যে বিন্ধ্য রেঞ্জ সেপারেটেড হুইচ অফ দ্য টু মেজর ফিজিওগ্রাফিক রিজিয়ন। বিন্ধ্য পর্বতমালা কোন দুটো প্রাকৃতিক মানে ভূপ্রাকৃতিক দ্বারা ভূপ্রাকৃতিক দ্য ফিজিওগ্রাফিক রিজিয়ন দ্বারা অঞ্চল দ্বারা আলাদা। সেটা অ্যাকচুয়ালি নর্দার্ন ইন প্লেন, উত্তরের সমভূমি, এবং দাক্ষিণাত্য মালভূমি দ্বারা মাঝখানে অবস্থান করছে কে? বিন্ধ্য পর্বত। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ পাইলট প্রজেক্ট অফ দ্য ন্যাশনাল ব্যাংক এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, যাকে বলা হয় নাবার্ড, অ্যাকচুয়ালি ফর ডিজিটাইজেশন অফ দ্য সেলফ হেল্প গ্রুপ। তাহলে সেলফ হেল্প গ্রুপকে ডিজিটাইজ করার জন্য নাবার্ড দ্বারা কি লঞ্চ করা হয়েছে? প্রজেক্টটার নাম, তার নাম হলো ই শক্তি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা যে প্রজেক্ট এর মধ্যে। তারপরে বলা হয় 6 নম্বর, অ্যাট হুইচ প্লেস ডিড অরুণা আশরাফ আলী ফেয়ারলেসলি হোস্ট দ্য ফ্ল্যাগ অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স 9th আগস্ট 1942। তো গোয়ালিয়া বলা হয় গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দান, বোম্বেতে, যখন ওই মানে 8 আগস্ট 1942, 1942-এর 8ই আগস্ট সন্ধ্যেবেলা যখন কংগ্রেসের মিটিং শেষ হয়, তখন কংগ্রেসের সমস্ত মানে সমস্ত নেতৃত্ববৃন্দকে যখন জেলবন্দি করা হয়। তো অ্যাকচুয়ালি আগস্ট আন্দোলনের আগের দিন, তো তার পরের দিন অরুণা আশরাফ আলী তিনি অকুতোভয় সাহস নিয়ে তিনি ওই গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দান, তিনি বোম্বেতে ন্যাশনাল ফ্ল্যাগ লঞ্চ করেছিলেন, এবং তিনি ওই গুপ্ত স্থান থেকে রেডিও পরিবেশনা করা চালু করেছিলেন। যাই হোক, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ব্রিটিশ অফিসিয়াল হু সাপ্রেস দ্য রিভোল্ট অ্যাট কানপুর। কানপুরে সিপাহী বিদ্রোহ দমন করতে কোন ব্রিটিশ অফিসিয়াল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন? তিনি হলেন কলিন ক্যাম্পবেল। আর যদি বলে ঝাঁসি থেকে হবে, ঝাঁসিতে হবে হিউগো রোজ। ঝাঁসিতে ছিল লক্ষ্মীবাই রানী, তিনি ছিলেন, এবং সেখানে রিভোল্ট দমন করেছিলেন কে? হুগো রোজ। তাহলে এখানে আমি জাস্ট লিখে রাখি, ঝাঁসিতে ছিল কে? হিউগো রোজ। ঠিক আছে, তারপরে চলে আসে 9th অ্যামেন্ডমেন্ট অফ দ্য অ্যাক্ট, নবমতম সংবিধান সংশোধনী 1960 সালে হয়েছিল, যেটা অ্যাডজাস্টমেন্ট, যেটা হয়েছিল কেন? মেড অ্যাডজাস্টমেন্ট টু দ্য ইন্ডিয়ান টেরিটরি ডিউ টু অ্যান অ্যাগ্রিমেন্ট উইথ দ্য হুইচ কান্ট্রি। তো কোন দেশের সাথে ভারতের আন্তর্জাতিক সীমানা বা মানে ভূপ্রাকৃতিক মানে ভৌগোলিক অঞ্চলগুলোকে অ্যাডজাস্ট করার জন্য, সেটা অ্যাকচুয়ালি পাকিস্তানের সাথে হয়েছিল। 9th অ্যামেন্ডমেন্ট পালন করা হয়েছিল 1960-তে হয়েছিল পাকিস্তানের সাথে।
ভৌগোলিক অঞ্চলগুলোকে ঠিক করতে। হু ওয়াজ দ্য ইলেক্টেড দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি আফটার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ দ্য 26 জানুয়ারি 1950? 26 জানুয়ারি 1950-এর পর ভারতের প্রথম প্রেসিডেন্ট কে হয়েছিলেন? তিনি হলেন রাজেন্দ্র প্রসাদ। 26 জানুয়ারি তিনি শপথ নিয়েছিলেন। তারপরে আবার অক্সালিক অ্যাসিড ইজ এ ন্যাচারালি প্রেজেন্ট হুইচ অফ দ্য ফলোয়িং কিচেন ইনগ্রিডিয়েন্ট? অক্সালিক অ্যাসিড উপস্থিত থাকে কোথায় কোথায়? ওই টমেটোতে থাকে, স্পাইনাচ যে থাকে, মানে যাকে বলে পালং শাকে থাকে। তারপরে বলা হচ্ছে যে গঙ্গাসাগর মেলা অফ দ্য ওয়েস্ট বেঙ্গল কোন সময় হয়ে থাকে? অ্যাকচুয়ালি যেখানে গঙ্গা বঙ্গোপসাগরে পড়েছে এটা অ্যাকচুয়ালি মকর সংক্রান্তির সময়, ওই জানুয়ারির 14-15 তারিখের দিকে হয়ে থাকে মকর সংক্রান্তি, যেখান থেকে সূর্যের উত্তরায়ণ সম্পন্ন হয়। তো সূর্যের উত্তরায়ণ সম্পন্ন হয়। তারপরে বলা হচ্ছে যে 12 দাগেরটা, হুইচ সেক্টর প্রাইমারিলি ইনভলভ দ্য এক্সট্রাকশন অফ দ্য ন্যাচারাল রিসোর্স ইন ইন্ডিয়া? তো প্রাইমারি সেক্টর বলা হয় যে প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ছে কৃষি টিষি পড়ে, যেটা অ্যাকচুয়ালি প্রাকৃতিক সোর্সগুলোকে যেখান থেকে আমরা এক্সট্রাক্ট করে থাকি। তারপরে হুইচ অফ দ্য সেক্টর ইকোনমি ওয়াজ ইম্প্যাক্টেড বাই দ্য রিফর্ম লাইক দ্য রিডাকশন ইন 1991? তো 1991 যখন এলপিজি সিস্টেম হয়েছিল, লিকুইডাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন, সেক্ষেত্রে এগ্রিকালচার, কৃষিক্ষেত্রে বিপুল পরিবর্তন আসে। তারপরে বলা হচ্ছে যে দ্য খান্ডকে ওয়াইল্ড ফার্ম লোকেটেড হুইচ অফ দ্য ফলোইং স্টেট? খান্ডকে বায়ুকল এটা অবস্থান করছে কোথায়? এটা অবস্থান করছে মহারাষ্ট্র। এটা অ্যাকচুয়ালি জিওগ্রাফির কোশ্চেনের মধ্যে পড়ে। তারপরে বলা হচ্ছে হুইচ অফ দ্য পলিসি ইন্ট্রোডিউসড ইন 1991 পার্ট অফ দ্য ইকোনমিক রিফর্ম? সেক্ষেত্রে বলা হয় যে প্রাইভেটাইজেশন পলিসি, গ্লোবালাইজেশন অ্যান্ড, এটা অ্যাকচুয়ালি এলপিজির মধ্যেই পড়ে। তো এলপিজি কোশ্চেনটা দিয়ে বারবার এসছে কিন্তু 1991-এ এলপিজি এটা নিয়ে বারবার এই কোশ্চেনটা নিয়ে পরীক্ষা কিন্তু এসছে। তো মোটামুটি এই সময় এটা মনে রাখতে হবে যে এই সময় যে আমাদের প্রধানমন্ত্রী ছিলেন তিনি ছিলেন নরসিংহ রাও, আর এই সময় অর্থমন্ত্রী ছিলেন হচ্ছে গিয়ে বলা হয় মনমোহন সিং। আর এটা অ্যাকচুয়ালি কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা যদি বলে সেটা বলা হয় 8 5-year প্ল্যান। মানে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল, 5-year প্ল্যানিং। ঠিক আছে, তারপর চলে যাচ্ছে অক্টোবর 2024, যেটা অ্যাকচুয়ালি বলা হয় ইন্ডিয়া সাইন 3.3 বিলিয়ন কন্ট্রাক্ট উইদিন দ্য হুইচ কান্ট্রি প্রকিউরমেন্ট অফ দ্য 31 মেগা কিউবেক 9B প্রেডেটর ড্রোন? অ্যাকচুয়ালি ইউনাইটেড স্টেটস থেকে ভারত এই 31 MQ 9B ড্রোনটা নেবে আর কি। 2024-এ সাইন হয়েছে, 3.3 কোটি টাকা বিলিয়ন কন্ট্রাক্ট হয়েছে। তারপরে বলা হয়েছে যে ইফ এ ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাইড পারপেন্ডিকুলার টু দ্য ভেলোসিটি অফ দ্য চার্জ মুভিং এ স্ট্রেট লাইন, দ্য ট্রাজেক্টরি চার্জ উইল বি ইন্টু সার্কুলার। তখন ওই কেন্দ্রকে বলতে হবে যে মানে ম্যাগনেটিক ফিল্ড যেটা বলা হয়, চৌম্বক ক্ষেত্র যদি ওই ভেলোসিটির সাথে লম্বভাবে কাজ করে তখন ওটা বৃত্তাকার পথে আবর্তন করবে। হুইচ অফ দ্য বলা হয় দ্য টাইম পিরিয়ড অফ দ্য চোলা ডাইনেস্টি? তাহলে চোলা ডাইনেস্টি যেটা চোল সাম্রাজ্যের সময়কাল কত ছিল? বলা হয় 9 থেকে 13 সেঞ্চুরি সি। তারপরে চলে আসছে হুইচ পার্টি ফর্মড ইন 1923 ওয়াজ ডিসক্রাইব অ্যাজ দ্য পার্টি উইদিন দ্য কংগ্রেস? এটা অ্যাকচুয়ালি স্বরাজ পার্টি হয়েছিল এবং স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু। কত সাল? 1923। কংগ্রেসের মধ্যে সমাজবাদী পার্টি স্বরাজ পার্টি তৈরি করেছিল, ঠিক আছে, সাম্যবাদী। তো হুইচ অ্যামেন্ডমেন্ট ইন্ট্রোডিউস দ্য গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স? জিএসটির জন্য কোন অ্যামেন্ডমেন্ট কাজ করেছিল? 101 অ্যামেন্ডমেন্ট, 101তম অ্যামেন্ডমেন্ট হয়েছিল এবং এটা 2017 1 জুলাই থেকে চালু হয়েছিল। স্টার্টেড হয়েছিল কত? 2017 1 জুলাই 17। তারপরে কোশ্চেন বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্ট মেড দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া দ্য ভাইসরয় অফ দ্য ইন্ডিয়া? তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 মাধ্যমে অ্যাকচুয়ালি গভর্নর জেনারেল অফ দ্য ইন্ডিয়া অ্যাকচুয়ালি করেছিল, অ্যাক্ট পাস হয়েছিল, যেখানে ভাইসরয় থেকে হয়েছিল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। হোয়ার ওয়াজ দ্য ফেজ 2 অফ দ্য খেলো ইন্ডিয়া উইন্টার গেম 2024? এইটা ইম্পর্টেন্ট, খেলো ইন্ডিয়া উইন্টার গেম এটা প্রথম সেকেন্ড এটা হয়েছে কোথায়? গুলমার্গ। আর ফার্স্টেরটা হয়েছিল লাদাখে, সেকেন্ডটা হয়েছে কোথায়? গুলমার্গে। ফার্স্টেরটা হয়েছিল লাদাখে, 21 থেকে 25 ফেব্রুয়ারি 2024 সম্পন্ন হয়েছে। তারপর বলা হচ্ছে হুইচ ইন্ডিয়ান স্টেট লিডস দ্য বলা হয় টার্মস অফ দ্য হাইয়েস্ট নাম্বার অফ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ 2024-এ? তো সেক্ষেত্রে মহারাষ্ট্র সব থেকে বেশি ক্লায়েন্ট আছে মহারাষ্ট্রতে। তারপরে বলা 24-এর ইন অগস্ট 2024 রিটেল ইনফ্লেশন ইনক্রিজ টু 3.65%, রিমেনিং বিলো দ্য আরবিআই টার্গেট 4%। তো সেক্ষেত্রে রিটেল হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি ড্রাইভার টু রাইজ ইন ফুড ইনফ্লেশন?
তো ইনফ্লেশনের ওই 3.5 থেকে আরবিআই টার্গেট ছিল 4%। তো সেক্ষেত্রে বলতে পারছি হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি ড্রাইভার টু রাইজ দ্য ফুড ইনফ্লেশন। খাবারের যদি হয় মানে ইনফ্লেশন মূল্যবৃদ্ধি হয়, তাহলে কী হবে? হায়ার প্রাইসেস অফ দ্য ভেজিটেবল অ্যান্ড দ্য ফ্রুটস অ্যান্ড আদার আইটেম। তার জন্য খাদ্যের মুদ্রাস্ফীতি হলে বিভিন্ন জিনিসের দাম বেড়ে যাবে। তারপরে বলা হচ্ছে 25-এরটা, দ্য ডক্টর জিতেন্দ্র সিং অ্যানাউন্স দ্য সফট লঞ্চ অফ দ্য ইন্ডিয়া ফার্স্ট ইন্ডিজিনাস অ্যান্টিবায়োটিক। বলা হয়েছে যে নেফিথ্রোমাইসিন, এটা অ্যাকচুয়ালি অ্যান্টিবায়োটিক অফার হাউ মেনি টাইমস মোর এফিকাসি কম্পেয়ার টু অ্যাজিথ্রোমাইসিন। এটা অ্যাকচুয়ালি 10 টাইমস, অ্যাজিথ্রোমাইসিনের 10 টাইমস হলো এই এক ধরনের অ্যান্টিবায়োটিক যার নাম দিয়েছেন নেফিথ্রোমাইসিন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যেটা পরীক্ষায় আসতে পারে। ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি, এটা অ্যাকচুয়ালি ডিপিএসপিতে রয়েছে আর্টিকেল 44 এর মাধ্যমে বলা হয়। এটা অবস্থান করছে এবং আর্টিকেল 44। যদি বলে আমাদের দেশের মধ্যে প্রথম কোন রাজ্য ইউনিফর্ম সিভিল কোড চালু করেছে, সেটা হবে উত্তরাখণ্ড। On which date the US venture well global innovation through the science and technology GIST মেমোরান্ডাম আন্ডারস্ট্যান্ডিং করেছে, সেটা ডিসেম্বর 2024-এ একটা চুক্তি স্বাক্ষর করেছে। তারপরে বলা হচ্ছে লু দেখতে পাওয়া যায় কোন প্রদেশে? অ্যাকচুয়ালি রাজস্থানের থর মরুভূমি অঞ্চলে দেখতে পাওয়া যায় লু। তারপর প্রবাহ হয় এক ধরনের গরমকালে। হুইচ অফ দ্য ফলোইং ইকোনমিক অ্যাক্টিভিটি প্রাইমারি ফোকাস অন দ্য রিসার্চ অ্যান্ড ইনফরমেশন? কোয়াটারনারি যে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি আর কোয়াটারনারিতে কী হয়? ইকোনমিক অ্যাক্টিভিটিগুলোর মধ্যে পড়ছে ফোকাস অন রিসার্চ অ্যান্ড ইনফরমেশন, বিভিন্ন গবেষণার উপর যেটি জোর দেওয়া হয়। ইন্ডিয়া ইজ নোন টু হ্যাভ দ্য অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্টেজ অফ দ্য অ্যানিমাল স্পিসিস ফাউন্ড ইন দ্য ওয়ার্ল্ড ওয়াইড? তো সেক্ষেত্রে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা ভারতে মোটামুটি 7.5% প্রাণীর প্রজাতি রয়েছে। এটা জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা বলা হয়েছে। এটাও ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হুইচ সেক্টর ফ্রম দ্য ব্যাকবোন অফ দ্য রুরাল ডেভেলপমেন্ট? এগ্রিকালচারকে বলা হয় প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ে। এগ্রিকালচারই হলো প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ে। তারপরে বলা হচ্ছে হোয়েন ওয়াজ দ্য মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বিটুইন দ্য আর্ম ফোর্সেস মেডিকেল সার্ভিস অ্যান্ড আইআইটি দিল্লি? ঠিক আছে, টু সাইন দ্য ডেভেলপমেন্ট অফ এ নোবেল মেডিকেল সার্ভিস অ্যান্ড ফোকাস সলভিং দ্য হেলথ ইস্যু স্পেসিফিক অফ সার্ভিং সোলজার্স ইন বিভিন্ন অঞ্চলে যে এটা থাকে, সেটা অ্যাকচুয়ালি এপ্রিল 24-এ আইআইটি দিল্লির সাথে আর্ম ফোর্স মেডিকেল সার্ভিসের একটা চুক্তি হয়েছে, যেখানে বিভিন্ন সোলজারদের বিভিন্ন অঞ্চলে বসবাস করে তাদের স্বাস্থ্য সংক্রান্ত একটা চুক্তি স্বাক্ষর হয়েছে। তারপরে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য হাইয়েস্ট পিক অফ দ্য আরাবল্লী রেঞ্জ? আরাবল্লী রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কী হয়? যেটি গুরু শিখর। এটা একদম কমন কোশ্চেন, সব পরীক্ষাতেই মোটামুটি এগুলো থাকে। Under the which schedule of the Indian Constitution of the provision of the administration and control of the scheduled area and the scheduled tribe provided? সেক্ষেত্রে বলা হয় ফিফথ শিডিউলের মধ্যে ওই বিভিন্ন অঞ্চলে অ্যাডমিনিস্ট্রেশন, বিভিন্ন ওই তপশিলি অঞ্চলগুলো, শিডিউল এরিয়া এবং শিডিউল ট্রাইবস এরিয়াগুলো অঞ্চলের বলতে পারছে ওই অ্যাডমিনিস্ট্রেশনের সম্পর্কে বলা হয়েছে। তারপরে বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোইং ইন্ডাস্ট্রি নট টেক পার্ট ইন দ্য 8 কোর ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া? বলা হয় টেক্সটাইল ইজ নট পার্ট অফ দ্য 8 কোর ইন্ডাস্ট্রির মধ্যে বর্তমানে নেই, যেখানে আগে কিন্তু টেক্সটাইল ইন্ডিয়া খুব বিখ্যাত ছিল। তারপর 36-টা সাম অফ দ্য অল পোটেনশিয়াল চেঞ্জেস ইন এ ক্লোজ সার্কিট ইজ 0, দিস ইজ কল্ড দ্য কারশফ ল। কারশফ লর ক্ষেত্রে কী হয়? ওই সেকেন্ড কারশফ রুলের ক্ষেত্রে পোটেনশিয়ালগুলো মানে বিভব পার্থক্যের যোগফল বদ্ধ লুপের ক্ষেত্রে একটা বিভব পার্থক্যের যোগফল কী হয়ে থাকে? 0 হয়ে থাকে। তারপরে চলে আসছে বলা হয় যে 37 হুইচ ডিড বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর এক্সপেরিমেন্ট দ্য স্কুল অ্যাট দ্য শান্তিনিকেতন হোয়ার হি ট্রাইড দ্য ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন ট্র্যাডিশন। এবং 1901 সালে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন ভারতীয় এবং পশ্চিমী কালচারটাকে একত্রিত মানে বেন্ড করার জন্য। হুইচ পলিসি ওয়াজ ইন্ট্রোডিউস টু সাপোর্ট দ্য প্রাইভেট ইন্ডাস্ট্রি এজ এ পার্ট অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রিফর্ম 1991? তো 1991 সালে যে হয়েছিল অর্থনৈতিক সংস্কার হয়েছিল, সেখানে অ্যাবলিশন অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং ফর দ্য মোস্ট সেক্টর, ওই যে লাইসেন্সিংয়ের যে সিস্টেমটাকে তারা বন্ধ করেছিল যে এবং দিয়ে এলপিজি সিস্টেম চালু করেছিল, আবার সেই এলপিজি সিস্টেম 5-year প্ল্যান। টু এনহ্যান্স দ্য বায়োল্যাটারাল কোঅপারেশন ইন দ্য হুইচ অফ দ্য ফলোইং সেক্টর ইন্ডিয়া হেল্ড এ ডিসকাশন উইথ দ্য ইউএস ডেলিগেশন বাই দ্য H.E. জন পোডকাস, এই পোডেস্টার সিনিয়র অ্যাডভাইজার অফ দ্য প্রেসিডেন্ট। সেক্ষেত্রে বা এনার্জি 2000 পলিসি নিয়ে অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল ক্লাইমেট পলিসি নিয়ে হয় প্রেসিডেন্ট, সেটা এনার্জি নিয়ে একটা চুক্তি হয়েছে ভারতের সাথে। তারপরে 40-টা বলা হচ্ছে
of the March 2024, Government of India has allowed the 100% FDI under the automatic route which of the following sector? Indian space sector. Indian space sector মার্চ 2024 ইন্ডিয়া কি করেছে 100% এফডিআই ব্যবস্থা করেছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কনস্টিটিউশনাল বডি ইন ইন্ডিয়া? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কনস্টিটিউশনাল বডির মধ্যে পড়ছে। তারপরে বলা হয় হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ট্রু রিগার্ডিং দ্য রিট jurisdiction under the Article 32, Article 226 of the Indian Constitution. Under Article 32, Parliament has the power to allow the courts to issue the writs of the enforcement of the fundamental right. Article 32 এবং Article 226 এর মাধ্যমে। তো বলা হয় Article 226 হচ্ছে হাইকোর্ট করে আর Article 32 হচ্ছে কি এ করে Under 30, Parliament has the power to allow the other courts to issue the writs of enforcement। ঠিক আছে, তারপরে বলা হচ্ছে যে ঋগ্বেদ আর দ্য ওল্ডেস্ট স্যাক্রেড বুক অফ দ্য হিন্দুইজম রিটেন ইন হুইচ ল্যাঙ্গুয়েজ? বলা হয় বৈদিক সংস্কৃত ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে ঋগ্বেদকে। তারপরে বলা হচ্ছে অ্যাট দ্য 17th সেঞ্চুরি ফিল্ম অ্যাওয়ার্ডস অক্টোবর 2024, দ্য বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড ইন দ্য লিডিং রোল ওয়াজ স্টার্টেড ইন হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্ট্রেস? তো 17th এতে ফিল্ম ফেস্টিভ্যালে 2024 নিত্যা মেনন এবং মানসী পারেখ এরা অ্যাকচুয়ালি বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেয়েছিলেন, জাতীয় পুরস্কার পেয়েছিলেন। তারপরে বলা হচ্ছে ল অফ দ্য কনস্ট্যান্ট প্রপোর্শন স্টেটস দ্যাট। ল অফ দ্য কনস্ট্যান্ট মানে ভরের ভারসাম্য সূত্র, এক্ষেত্রে বলা হয় কনস্ট্যান্ট প্রপোর্শনের ক্ষেত্রে এ গিভেন কেমিক্যাল কম্পাউন্ড অলওয়েজ কন্টেন কম্পোনেন্ট এলিমেন্ট ইন ফিক্সড রেশিও বাই মাস। তারপরে বলা হচ্ছে 46 এক্সিসি ভেরিয়েন্ট ফার্স্ট আইডেন্টিফাইড দ্য জার্মানি ইন জুন 2024 অ্যাসোসিয়েটেড উইথ দ্য, এটা অ্যাকচুয়ালি জার্মানিতে একটা দেখা গিয়েছে এসসি, এটা অ্যাকচুয়ালি SARS-CoV-2 বলা হয়েছে এক্সইসি ভ্যারিয়েন্ট এটা কোথায় দেখা গিয়েছে? জার্মানিতে দেখা গিয়েছে। এটা ভালো একটা কোশ্চেন। 47 বলা হচ্ছে কি 47 বলা হচ্ছে যে দ্য রামচরিত মানস অ্যান এপিক পোয়েম অ্যাকচুয়ালি রিটেন বাই তুলসীদাস হুইচ কান্ড এপিসোড কামস আফটার দ্য সুন্দরকান্ড? তো লঙ্কাকাণ্ড। রামচরিত মানুষের ওই সুন্দরকাণ্ডের পরে এসেছিল লঙ্কাকাণ্ড। তারপরে বলা হচ্ছে দ্য ইয়ার 1991 সিগনিফিকেন্ট ইন দ্য ইন্ডিয়ান ইকোনমিক হিস্ট্রি বিকজ দ্য মার্কস অফ দ্য বিগিনিং অফ দ্য। তো 1991 সালে অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে কী হয়েছিল? দ্য ইকোনমিক রিফর্ম অ্যান্ড দ্য লিবারাইজেশনের ঘটনাটা সম্পন্ন হয়েছিল 1991 সালে। 49-50 দুটো মানে একদম অতটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল না, সেই জন্য দুটো বার দিয়েছি। যাই হোক, তার মোটামুটি আমরা প্রায় 50টা কোশ্চেন কমপ্লিট করলাম, যেটা আমাদের মাধ্যমে আমরা আমাদের 3 নম্বর দিনের লাস্ট শিফট কমপ্লিট করলাম। মানে টোটাল আমরা 9টা কমপ্লিট করলাম। তো আর আমাদের 27টা মতো শিফট বাকি রয়েছে, যেটা আমরা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দেবো আশা করি। আর 3-4 দিনের মধ্যে সেটা কমপ্লিট করে দেবো। যাই হোক, তো যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক করো, শেয়ার করো, বন্ধুদের মধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং এই ভিডিওর পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পাবে, যেটা ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। আর এছাড়া অন্যান্য ভিডিওর জন্য চ্যানেলটাকে ফলো করতে থাকো, আরও অনেক ইম্পর্টেন্ট ভিডিও আসছে। এছাড়া তোমরা জানোই সায়েন্সের টোটালি ভিডিও কমপ্লিট করে রেখেছি আমি, এবং সেখানে আরও এবারে ছোটো করে ভিডিও আনবো, এনে যেখানে সাবজেক্টগুলোকে একদম থরলি জিস্ট ওয়াইজ পড়াবো। যাই হোক, আপাতত এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।